ঘড়িতে সকাল ৮টা মানে শুরু হলো গণনার কাজ। ঠিক সকাল ৮টা থেকেই শুরু হলো গণনার কাজ, আর একটু পরেই বিধানসভা উপনির্বাচনের যে ৪ আসনে ভোট হলো তার রেজাল্ট আউট শুরু হয়ে যাবে। অর্থাৎ ট্রেন্ড কোন দিকে যাচ্ছে, মর্নিং শোজ ডে কি হতে চলেছে, আমরা সব দিকে নজর রাখছি। সবার আগে প্রতি রাউন্ডের আপডেট TV9 বাংলায় আমরা আপনাদের দেখাবো। দেখুন আমাদের সঙ্গে আসুন আমাদের হাইটেক স্টুডিওতে। আজকে এই হাইটেক স্টুডিও থেকে শুভজিৎ আমরা সব আপডেট নেব, একবার পরিচয় করব আমরা। একদম কিন্তু আমরা তার আগে একবার দেখে নিতে চাইবো মানিকতলা, রানাঘাট দক্ষিণ এবং রায়গঞ্জ বাগদার রেজাল্ট এখনো নীল, কারণ সবে মাত্র ৮টা বেজেছে। আর কিছুক্ষণ পর থেকে ট্রেন শুরু হবে এবং যে জায়গাগুলো এখন ফাঁকা আস্তে আস্তে নম্বর আসতে শুরু করবে। আর সবার আগে সেই নম্বর আমরাই আপনাদেরকে দেখাতে চলেছি। লিমা যে কথা বললো যে হাইটেক স্টুডিও, পাশাপাশি এআই প্রযুক্তি আমরা ব্যবহার করেছিলাম ৪ তারিখে লোকসভা নির্বাচনের দিন, আজকেও কিন্তু সেই প্রযুক্তি আমরা ব্যবহার করব এবং একের পর এক আমাদের বিগ ওয়ালে একের পর এক ব্রেকিং আসবে। কোন কোন কেন্দ্রের দিকে নজর রয়েছে আমাদের, নজর থাকবে আমাদের ৪টে অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন্দ্র। একটু পরেই বিধানসভা উপনির্বাচনের ৪ আসনের রেজাল্ট আউট, অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবার আগে প্রতি রাউন্ডের আপডেট TV9 বাংলায়। লিমা, কেন বারবার আমরা বাই ইলেকশনটাকে গুরুত্ব দিয়ে দেখেছি? কারণ রাজনীতি নিয়ে যারা চর্চা করেন তারা বলছেন যে এটা এমন একটা সময় নির্বাচন হতে চলেছে, সেখানে বিরোধী পরিসরে কে আসতে চলেছে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি শাসকের শক্তি কতটা আছে সেটাও বোধহয় বিধানসভা নির্বাচনের ২ বছর আগে শাসকও বুঝে নিতে চাইবে। এবং খুব ইন্টারেস্টিংলি যে জায়গাগুলোতে উপনির্বাচন হয়েছে শুভজিৎ, দেখো সেই জায়গাগুলোর মধ্যে ৩টে জায়গা বিশেষ করে বিজেপি স্ট্রং হোল্ড, সেখানে কি জায়গা ধরে রাখতে পারবে নাকি তৃণমূল লোকসভা নির্বাচনে যে রেজাল্টটা করলো তার ইম্প্যাক্টটা পড়তে চলেছে? দল বদলু যারা আছে তাদেরকে মানুষ কিভাবে নিয়েছে এটাও বোধহয় আজকে প্রমাণ পাওয়া যাবে নিঃসন্দেহে। চলো শুভজিৎ, বরং আমাদের রিপোর্টারদের সাথে একটু কথা বলা যাক, কারণ এই বাই ইলেকশনের রেজাল্ট ইতিমধ্যেই গণনার কাজ শুরু হয়ে গেল। কোথা থেকে কি আপডেট আসছে অবশ্যই আপনাদের জানাবো, কিন্তু তার আগে বলে রাখা প্রয়োজন যে কেন এই উপনির্বাচন এতটা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে। কেন এই উপনির্বাচনগুলো, অবশ্যই মানিকতলার ক্ষেত্রে আমরা জানি যে সাধন পাণ্ডে তার প্রয়াণের পরে এই উপনির্বাচন হচ্ছে, কিন্তু বাকি ৩ জায়গায় দল বদল। এই দল বদলে এই যে একটা নীতি থাকে তো শুভজিৎ দলের ক্ষেত্রে, মানে সাধারণ মানুষ কতটা আস্থা রাখবে এটা কিন্তু দেখার রয়েছে। অবশ্যই নজর থাকবে। কার সঙ্গে কথা বলবে? আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে, একের পর এক প্রতিনিধিদের সঙ্গে কথা বলবো। তবে এই মুহূর্তে আমি আমাদের প্রতিনিধি প্রদীপ্ত কান্তি ঘোষের সঙ্গে কানেক্ট করতে পেরেছি। প্রদীপ্ত, মানিকতলায় উপনির্বাচনের রেজাল্টের গণনা কি শুরু হলো? দেখো আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে, তারই মধ্যে আমরা একবার কথা বলার চেষ্টা করব মানিকতলা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী রয়েছেন সুপ্তি পাণ্ডের সঙ্গে একবার কথা বলার চেষ্টা করব, এবং সঙ্গে রয়েছেন অনিন্দ কিশোর রাউত, এবং অনিন্দবাবুর সঙ্গে একবার কথা বলার চেষ্টা করব যে মানিকতলার কাউন্টিং কতটা আশাবাদী? পুরোটাই আশাবাদী, এখানে আসার কোনো দ্বিতীয় কোনো ব্যাপার নেই, 200% শিওর। অন্য কোনো কিছু কি ঢুকলো নাকি না বিরোধীরা? আছে, বিরোধীরা সবাই আছে। তারা প্রথম দিন থেকে অভিযোগ করছিলেন আপনারা? অভিযোগটা অভিযোগের জায়গায় থাক না, কাজটা কাজের জায়গায় থাক, দুটো বিষয়টা সম্পূর্ণ আলাদা। এলো মার্জিন হবে কি? আমরা এসেছি সকালবেলা 6:30, এই তো হচ্ছে ওদের অবস্থা। কত মার্জিন হবে কিছু বলতে পারবো না, তবে অবশ্যই অনেকটা বেশি হবে, এ বিষয়ে নিশ্চিত আমরা। প্রদীপ, তো একটু অনিন্দবাবুকে জিজ্ঞাসা করো না, লোকসভায় তো খুব সম্ভবত ৩,৫০০-এর আশেপাশে ভোটে ওখান থেকে তৃণমূল লিড পেয়েছিল, উনি কি করে আশা রাখছেন যে ১.৫ মাসের মধ্যে অনেক লিড হয়ে যাবে? দেখো আরো একবার কথা বলার চেষ্টা করব যে ৩,৩৭৫ ভোটে মানিকতলাতে তারা জিতেছিলেন, আর লোকসভা ভোটে আপনারা ৩,৩৭৫ ভোটে এগিয়েছিলেন। এবার বেশি লিড হবে কোন জায়গা থেকে? সব জায়গা থেকেই, এ বিষয়ে দ্বিতীয় কোনো সন্দেহ নেই। কারণ প্রার্থীরা কদিনের মধ্যেই এত কি না, আসলে প্রার্থীটা এমন একজন যিনি ২.৫ বছর ধরে ইলেকশনটাকেই আটকে রেখে দিয়েছিলেন। তো স্বাভাবিকভাবে এটা শুধু আমাদের প্রতিবাদ নয়, প্রতিবাদটা হচ্ছে সমস্ত মানিকতলার মানুষের। আর দেখো শুভজিৎ, তুমি শুনতেই পেলে যে অনিন্দ কিশোর রাউত তিনি স্পষ্টই বলছেন যে প্রার্থীটা এমন এবং মানুষ যেভাবে ভোট দিয়েছে, ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়েই কিন্তু তারা আশাবাদী যে অনেকটা বেশি পরিমাণে লিড হবে। এবং বিরোধীদের অবস্থা বোঝাতে গিয়ে তিনি যে কথা বললেন যে তারা এসেছেন সকাল 6:30 আর বিরোধীরা 8টার সময় আসছেন, ফলে দেখা যাক অবস্থা সারাদিন ধরে আমাদের নজর থাকবে যে এই যে শাসক দলের যে আত্মবিশ্বাস একদম সকাল সকাল আমরা দেখতে পেলাম তা কতটা বজায় থাকে। তুমি সঙ্গে থাকো, আমরা একের পর এক বিধানসভা কেন্দ্রের দিকে নজর রাখবো। তুমি যে কথা বলছিলে, একমাত্র মানিকতলা বাদ দিয়ে বাকি ৩টে কেন্দ্র, রানাঘাট দক্ষিণ, রায়গঞ্জ বাগদা, 3টে কেন্দ্রে কিন্তু দল বদলু, তাদের জন্যই কিন্তু এই ভোটটা মূলত আজকে হতে চলেছে। আম জনতা তারা দল বদলুদের কিভাবে দেখেন নজর থাকবে। পাশাপাশি লিমা,
মানিকতলা নিঃসন্দেহ তৃণমূলের একটা শক্ত ঘাঁটি, কিন্তু সেখানে 3300 কিছু ভোটে লিড পেয়েছিল এই লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস। লিডটা কি হয় নাকি সেখানে অন্য কিছু হতে পারে, কল্যাণ চৌবে কোনো চমক দিতে পারে, এখানে কত ভোটে এগিয়ে থাকছে এটা খুব ইম্পর্টেন্ট। বাকি 3টে কেন্দ্রে কিন্তু বিধানসভা দখল করেছিল বিজেপি। এই 3টে কেন্দ্রের দিকেও কিন্তু আমাদের নজর থাকবে। কিন্তু যাদের থাকা অবস্থায় দখল করেছিল এখন তারাই তো দল বদলে ফেলেছে। তার মধ্যে একজন কৃষ্ণ কল্যাণী রায়গঞ্জে রূপক রয়েছেন আমাদের সঙ্গে। রূপক, ঘড়ির কাঁটা 8টা 5। দেখো এই মুহূর্তে কিন্তু 8টা 5 বাজে, অর্থাৎ রায়গঞ্জ পলিটেকনিক যেই জায়গায় কিন্তু গণনার কাজ শুরু হবে আর কিছুক্ষণের মধ্যেই, এখানে কিন্তু ইতিমধ্যে প্রার্থীরা তারা পৌঁছে গেছেন, ইতিমধ্যে তারা ভেতরে রয়েছেন। তবে একটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে রায়গঞ্জ লোকসভার যে নির্বাচন তাতে কিন্তু প্রায় 47,000 ভোটে কিন্তু পিছিয়ে ছিল শাসক দল তৃণমূল কংগ্রেস। সেই ক্ষেত্রেও প্রার্থী ছিলেন কৃষ্ণ কল্যাণী। এবারে সেই কৃষ্ণ কল্যাণী উপনির্বাচনে শাসক দল তৃণমূল কংগ্রেসের প্রার্থী। আবার আরেকদিকে দল বদলু মানুষ ঘোষ, তিনিও কিন্তু বিজেপির প্রার্থী। সবটা মিলিয়ে বিজেপি কিন্তু তার শক্তি দেখিয়েছিল লোকসভা নির্বাচনে। কার্যত এবারে 5টি গ্রাম পঞ্চায়েত এবং 27টি পৌরসভার ওয়ার্ড নিয়ে এই রায়গঞ্জ বিধানসভায় সাধারণ মানুষ তাদের কি দিয়েছেন, কি কাকে আশীর্বাদ করেছেন তা কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই ফলাফল জানা যাবে। কার্যত বলতে গেলে রায়গঞ্জ বিধানসভা কিন্তু একটা পাখির চোখ করে রেখেছে। একদিকে যেমন পাখির চোখ করতে হয় রূপক, দেখো তাৎপর্যপূর্ণভাবে 1.5 মাস আগে যে লোকসভা নির্বাচনের রেজাল্ট আউট হয়েছে, লোকসভা নির্বাচনে 3জন প্রার্থী মানে তৃণমূল কংগ্রেস, বিজেপি, কংগ্রেস 3জনই দলবদলু ছিলেন। আর এখানে তৃণমূল কংগ্রেস একজন দলবন্ধুকে টিকিট দিয়েছে, বিজেপি একজন দলবন্ধুকে টিকিট দিয়েছে। বারবার আমরা দেখেছিলাম কংগ্রেস প্রার্থীর মুখে এই বিষয়টা ঘুরে ফিরে এসেছিল। রূপক, একদম ছোট করে, কৃষ্ণ কল্যাণী ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত, ওখানে প্রভাব রয়েছে, কিন্তু পলিটিশিয়ান হিসেবে সেরকম প্রতিষ্ঠিত নন। তার কাছেও বোধহয় আজকের এই ইলেকশনটা অ্যাসিড টেস্ট। একেবারেই তাই। দেখো তিনি ব্যবসায়ী হিসেবে যতটা প্রতিষ্ঠিত, তার কিন্তু লাগাতার যেটা দেখা যাচ্ছে 2021-এ যদি আমরা নজর রাখি, সেই ক্ষেত্রে কিন্তু কৃষ্ণ কল্যাণীর জেতাটা একমাত্র কিন্তু পদ্মফুল থাকাতেই তিনি জিতেছিলেন, এমনটা কিন্তু রাজনৈতিক মহল মনে করেন। তারপরে লাগাতার যে নির্বাচনগুলো হয়েছে তাতে কিন্তু শাসক দল পিছিয়ে পড়েছে। লোকসভাতেও দেখা গিয়েছে শাসক দল ঘাসফুল পিছিয়ে পড়েছে, প্রার্থী ছিলেন কৃষ্ণ কল্যাণী। এখন তার পক্ষে জেতাটা কতটা সহজ হয় তা কিন্তু ফলাফল আর কিছুক্ষণের মধ্যে বেরোবে, তাতে কিন্তু স্পষ্ট হবে। শুভজিৎ, বেশ নজর থাকবে রূপক, নজর রাখো। লিমা, তবে এই মুহূর্তে দাঁড়িয়ে অবশ্যই আমাদের প্রত্যেকের নজর রয়েছে এবং এই মুহূর্তে আমরা যে বিষয়টা নিয়ে কথা হচ্ছিল, যে দল বদলেছে, কিন্তু দল বদলে আস্থা কি রাখবে মানুষ তাদের ওপরে, নাকি সব ইকুয়েশনটা বদলে যেতে পারে, এখন এটাই আমাদের নজরে রয়েছে। আমরা একবার রানাঘাটের দিকে নজর রাখি। মুকুটমণি অধিকারী তিনিও দল বদলু। তিনি 21-এর টিকিটে জিতেছিলেন, 21-এ জিতেছিলেন বিজেপির টিকিটে, তারপর 24-এ তৃণমূল কংগ্রেসের টিকিটে কন্টেস্ট করলেন, দল বদল করলেন, তাই জায়গাটা খালি হলো। সেখানে আবারও তৃণমূল কংগ্রেস ডক্টর মুকুটমণি অধিকারীর ওপর আস্থা রেখেছেন। তিনি কি বলছেন শোনাই একবার। আমরা প্রচণ্ড আশাবাদী যে মানুষ বিজেপির উগ্র হিন্দুত্ব এবং এক্সট্রিম ক্যাপিটালিজমের যে ভণ্ডামি এবং সিএর মাধ্যমে নাগরিকত্ব দেওয়ার চক্রান্ত করে নাগরিকত্ব কেড়ে নেওয়ার যে আইনে সিলমোহর দিয়ে সেটাকে সংবিধান সিদ্ধ করেছে বিজেপি, এর বিরুদ্ধে মানুষ রায় দিয়েছেন। নিশ্চিতভাবে আমরা আশাবাদী। আমরা আশা করব প্রশাসনের যা যা ব্যবস্থা নেওয়া প্রয়োজন তারা নেবে, আশা করি সেটা নিচ্ছে আর কি। দেখা যাক, আর তো সামান্য সময়, এখন আর এইসব ভবিষ্যৎবাণী করে লাভ কি।